গাজায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত। নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস। মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬। জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। সর্বশেষ জানাবো বিএসএফকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৮ জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। বৃহস্পতিবার ১০ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা ৭৭০ ছাড়িয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনের সংখ্যা প্রায় ৫৭,৬০০ জনে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলিতে মারা যাচ্ছে। এটা যেন এক নিত্যদিনের ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দেয় ইতালি, ফ্রান্স ও গ্রিসের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ। তার অভিযোগ, এই ৩ দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেন, যেহেতু ৩টি দেশই রোম সংবিধির সদস্য দেশ, তাই নেতানিয়াহু তাদের আকাশসীমায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করতে বাধ্য ছিল তারা। কিন্তু এর পরিবর্তে তারা তাকে নিরাপদ পথ দিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। উল্লেখ্য, ইতালি, ফ্রান্স ও গ্রিস রোম সংবিধির স্বাক্ষরদাতা, যা ২০০২ সালে দ্য হেগে প্রতিষ্ঠিত আইসিসিকে বৈধতা দেয়। এই আদালত গত বছর গাজা যুদ্ধ চলাকালে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তা সত্ত্বেও এরই মধ্যে কয়েকবার বিদেশে সফরে গেছেন নেতানিয়াহু। মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেয় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতের ওই হামলায় অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির প্রতিবাদ জানাতেও বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধি দল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল ৫ এর কার্যালয়ে যান। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ শাওন ও আরও অনেকে। তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং একটি রুমে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকেই সিটি কর্পোরেশনে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তদবির, টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর অঞ্চলে ময়লা পরিষ্কার, ফুটপাত এবং মার্কেট ভিত্তিক চাঁদা আদায়ে এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন তিনি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, চাঁদাবাজি সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছেন। এ সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করছে এনসিপির কর্মীরা। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে। জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে পুনরায় ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে মতামত চেয়েছে সরকার। গত মঙ্গল ও বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে খসড়া ঘোষণাপত্র পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে কিছুটা সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে তা চূড়ান্ত করেছে দলটি।
২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করার বিষয়ে একমতের পাশাপাশি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর ৭ নভেম্বরকেও জুলাই ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছিল। ঘোষণাপত্রের নতুন খসড়ার এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এ ব্যাপারে বিএনপি ইতিবাচক। তবে সংবিধান পুনর্লিখনের বিপক্ষে মত দিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্রে সংবিধানের মৌলিক বিষয় অক্ষুণ্ণ ও মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রাখার পক্ষে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই দুই বিষয়কেও ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার বিষয়ে মত দেওয়া হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে ঘোষণাপত্র খসড়ার একটি কপি সরকারকে পৌঁছে দেবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত উভয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, বৈঠকে বিএনপি নেতারা বলেছেন, ছাত্রদের মতো বিএনপিও চায় দ্রুত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে ঘোষণা করা হোক। এজন্য তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি মূল্যায়ন করেছেন। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 10:58 বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 3বার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির যুগান্তরকে জানান, বুধবার রাতে এনসিপি কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা সেটি বিস্ফোরণ ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গেছে। কে বা কারা সেটি ফুটিয়েছে জানার চেষ্টা চলছে। এনসিপি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত 3বার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে 2 জুলাই রাত 11:30টার দিকে সংগঠনটির ঢাকা মহানগর কমিটি আয়োজিত জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত সহ এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়া গত 23 জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময়ও 4 জন আহত হয়েছিলেন। বিএসএফকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গত 25 বছরে 12 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। বিএসএফ একটি সীমান্ত রক্ষী বাহিনী না, তাদের বলা হয় টিগার হেভি, যেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। খুন করা তাদের পেশা। এই বিএসএফ একটি মানবাধিকার বিরোধী বাহিনী। ভারত সরকারকে বলবো, বাংলাদেশের মানুষের সঙ্গে মর্যাদার আচরণ করুন। বুধবার রাতে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জনবিরোধী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারি নাই। হাসিনার শাসন ব্যবস্থা থাকবে, এ কারণে 24-এর গণ অভ্যুত্থান হয় নাই। বিচার সংস্কার এবং সংবিধান সংশোধন করতেই হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে আর যেন 1/11 এর মতো ষড়যন্ত্র না হতে পারে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে বিচার সহ সংবিধান সংস্কারের পরে, কারণ নির্বাচিতরা সেই কাজটি নাও করতে পারে। এর আগে সন্ধ্যা 7টার দিকে পদযাত্রার বহরটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঝিনাইদহে প্রবেশ করে। জেলা শহরের অগ্নিবীণা দিয়ে হাজারো ছাত্র জনতা পায়ে হেঁটে পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেন।